2024 সালের 15 ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট একটি জাজমেন্ট পাস করে। সেখানে বলা হয় ইলেকট্রাল বন্ড হলো সম্পূর্ণ অসাংবিধানিক। একদিকে যেমন বলা হচ্ছে ইলেকট্রাল বন্ড হলো পলিটিক্যাল পার্টিকে টাকা দেওয়ার সব থেকে নিরাপদ মাধ্যম, এর সাথে সাথে এই ইলেকট্রাল বন্ডকে অসাংবিধানিক বলে বা অর্থনৈতিক ঘোটালা বলে আখ্যায়িত করা। অপরদিকে আবার যেমন বলা হচ্ছে সে নির্বাচনী ক্ষেত্রে যে কালাধনের ব্যবহার হয় তা সম্পূর্ণ মুক্ত হবে এই ইলেকট্রাল বন্ডের মাধ্যমে। কিন্তু আবার মজাদার বিষয় হলো ভারতবর্ষের বিরোধী দলগুলো বলছে এটা হচ্ছে যে ভারতবর্ষের সব থেকে বড় এক্সটর্শন র্যাকেট। এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে গেলে আমাদের স্টেপ টু স্টেপ এগোতে হবে, তাহলেই আমরা বুঝতে পারবো যে এই দুটো যে পক্ষে এবং বিপক্ষে মতামত শুনতে পাচ্ছি বা দেখতে পাচ্ছি তার সঠিক কারণ কোনটি। এর জন্য আমি দুপক্ষের আলোচনায় আপনাদের সামনে তুলে ধরবো, আপনাদের ডিসাইড করতে সুবিধে হবে কোনটা সঠিক। নমস্কার বন্ধুরা, কানুকে ডাকতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনি যদি একটু ভালোভাবে খেয়াল করেন বা লক্ষ্য করেন তাহলে আপনি দেখতে পাবেন একটি মন্দিরেও মানুষ যদি একটি পাখা দান করে তাহলেও সেই পাখার উপর লেখা থাকে কে দান করেছেন বা কার উদ্দেশ্যে দান করেছেন। কিন্তু ভারতবর্ষের এই পলিটিক্যাল দলগুলিকে হাজার হাজার কোটি টাকা কোনো কোম্পানি তারা নির্দ্বিধায় দিয়ে দিচ্ছে, কিন্তু তার বিনিময়ে তাদের নাম তারা বলতে চাইছে না। এর মাহাত্ম্যটা কি? কেন নিজের নাম লুকোতে চাইছে? আমি যেহেতু কোনো রাজনৈতিক দলের সমর্থক নই বা কোনো রাজনৈতিক মতাদর্শ নিয়ে গোটা ব্যাপারটি বিশ্লেষণ করছি না, তাই আশা করি আপনারা একজন সাধারণ ভারতীয় নাগরিক হিসাবে আমার এই বিশ্লেষণ আপনারা শুনবেন। আমি আমার পূর্বের ভিডিওতেই বলেছি যে ভারতবর্ষের রাজনীতিতে ইলেকশন নামক যে বিষয়টি আসে সেখানটায় হাজার হাজার কোটি টাকার খেলা হয়ে থাকে। এই টাকা আসে কোথা থেকে? এবং এই ভিডিওতে আমি দেখাবো 2024 সালে ভারতবর্ষের ইলেকশনে কিভাবে টাকা এলো এবং সেই টাকা কোথা থেকে এলো। এ বিষয়ে আলোচনা শুরুর পূর্বেই আমাদের জেনে নিতে হবে ইলেকট্রাল বন্ড কি। ধরে নিন আপনি কোনো টাকা ডোনেশন করতে চান, তাহলে আপনার SBI ব্যাংকে যেতে হবে এবং সেখানটায় ইলেকট্রাল বন্ড চাইতে হবে। 1000 টাকা, 10,000 টাকা, 1 লাখ টাকা, 1 কোটি টাকা, এই মাল্টিপলে আপনাকে চাইতে হবে। ব্যাংক আপনাকে একটা পেপার দেবে সেই টাকার অ্যামাউন্টের পরিপ্রেক্ষিতে। সেই পেপারটি আপনি নিয়ে চলে যাবেন কোনো রাজনৈতিক দলের অফিসে, আপনি সেখানটায় গিয়ে ডোনেট করে আসতে পারেন এবং সেই রাজনৈতিক দল এই পেপারটিকে নিয়ে SBI ব্যাংকে যাবে এবং সে তার নিজের নামে এই আপনার প্রদেয় টাকাটি সে তার নিজের অ্যাকাউন্টে ঢুকিয়ে রাখবে। এখানটায় আইনে বলা আছে যে যদি 15 দিনের মধ্যে এই যে সাদা কাগজটি আপনি পেয়েছিলেন এর টাকা কোনো পলিটিক্যাল দল না নিজের ব্যাংকে নিয়ে নেয় তাহলে সরাসরি গিয়ে জমা হবে প্রধানমন্ত্রী রিলিফ ফান্ডে। এই পর্যন্ত তো কোনো সমস্যাই দেখা গেল না, তাহলে সমস্যাটা কোথায়? সুপ্রিম কোর্ট কেন এটাকে অসাংবিধানিক বলে আখ্যায়িত করলো? আপনি যদি ইলেকট্রাল বন্ডের পেপারটি দেখেন তাহলে দেখবেন এই পেপারের উপর কারোর কোনো নাম লেখা থাকে না। অতএব যে পলিটিক্যাল পার্টিকে ডোনেট করা হচ্ছে সেই পলিটিক্যাল পার্টি কখনো জানতে পারবে না যে এই টাকা কে দিলেন বা কোথা থেকে এলো। কিন্তু সুপ্রিম কোর্টে যে তথ্য প্রদান করা হয়েছে সেখানে বলা হচ্ছে যেটা সাদা চোখে হয়তো দেখা যাচ্ছে না কে বা কারা ডোনেট করলো, কিন্তু SBI বা সরকার যদি চায় তাহলে তারা অবশ্যই জানতে পারবে কোথা থেকে এই টাকাটা এলো বা কোন ব্যক্তি এই টাকাটা প্রদান করলো। সুপ্রিম কোর্ট এটা শোনবার পরেই স্বচ্ছতার বিষয় নিয়ে কোয়েশ্চেনটি ওঠে। যেহেতু এই বিষয়টা শুধুমাত্র সরকার এবং ব্যাংক চাইলেই জানতে পারবে, কিন্তু এই পরিচিতি বা কে টাকাটা দিল এই টাকার হিসেব কোনো পাবলিক ডোমেইনে থাকবে না, সেহেতু এই ট্রান্সপারেন্সি নিয়েই কোয়েশ্চেনটা সুপ্রিম কোর্টে উঠেছিল। ডিএমকে তারা নিজেই জানিয়েছে 2018 থেকে 19 সালের মধ্যে স্যান্ডিয়াগো মার্টিনের কোনো কোম্পানি থেকে তারা 509 কোটি টাকা পেয়েছে। ভারতবর্ষের প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলি যখন ইলেকশন বন্ডের পরিচয় ঘটিয়েছিলেন গোটা ভারতবাসীর সাথে, তখন তিনি যে দুটো জিনিস আমাদের সামনে তুলে ধরেছিলেন, এক হলো গোপনীয়তা এবং 2 ভারতবর্ষের মার্কেট থেকে বা রাজনৈতিক বাজার থেকে কালাধনের সম্পূর্ণ মুক্তিকরণ। এই গোপনীয়তার বিষয়টি কি? যদি কোনো পার্টিকুলার কোম্পানি কোনো রাজনৈতিক দলকে ডোনেট করে তাহলে তার যেহেতু নাম জানা যাবে না সেহেতু অন্য কোনো রাজনৈতিক দল তাকে ডিস্টার্ব করতে পারবে না। এই বলে যে তুমি অমুক রাজনৈতিক দলকে ডোনেট করেছো অতএব তুমি আমাকেও ডোনেট করো। দ্বিতীয়টি হলো ব্ল্যাক মানির। এখানটায় বলা হচ্ছে যেহেতু আপনি ইলেকট্রাল বন্ড কেনবার সময় আপনি KYC করছেন, আধার নাম্বার দিচ্ছেন, অতএব আপনার সমগ্র সোর্স অফ ইনকামের তথ্য দিয়ে বন্ড কিনছেন,
যেহেতু তথ্য রাখা থাকছে ব্যাংকের কাছে, অতএব এই ব্যাপারটিকে কখনোই কালাধন বলে কনসিডার করা হবে না। অর্থমন্ত্রী অরুণ জেটলি যখন ইলেকশন বন্ডের আইন প্রণয়ন করেন, তখন সাথে সাথে বলা হয় এতদিন পর্যন্ত ভারতবর্ষের কোম্পানিগুলো তার ইনকামের 7.5% ডোনেট করতে পারতো রাজনৈতিক দলগুলোতে, কিন্তু ইলেকশন বন্ড ভারতের রাজনীতিতে পরিচয় হওয়ার সাথে সাথে সেখানটায় বলা হয় যে কোনো কোম্পানি যত খুশি টাকা তারা কোনো রাজনৈতিক দলকে প্রদান করতে পারে। গোপনীয়তার বিষয়টি নিয়ে একটা উদাহরণ দেওয়া যাক। আম আদমি পার্টি ভারতবর্ষের বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে গর্জে উঠেই তাদের রাজনৈতিক উত্থান হয়, কিন্তু এই আম আদমি পার্টি প্রথমে ঘোষণা করে যেখান থেকে পলিটিক্যাল ডোনেশন পাক না কেন সেই সব ডোনেশনকারীদের নাম তারা তাদের ওয়েবসাইটে প্রকাশ করবে। কিন্তু মজার বিষয় হলো 2018 সালে তারা এই বিষয়টি থেকে সরে আসে এবং তারা বলে যে আমরা যারা আমাদের ডোনেট করেছে তাদের কাছ থেকে অভিযোগ পাচ্ছি বা তারা আমাদের জানিয়েছে তাদের নাম যেন প্রকাশ না করা হয়, কারণ তাদের নাম যদি প্রকাশ করা হয় তাহলে তাদেরকে বিভিন্ন রাজনৈতিক দলগুলি ডিস্টার্ব করবে ডোনেশন করবার জন্য। এই সব বিষয়গুলি দেখে আপাত দৃষ্টিতে ইলেকশন বন্ড একটি ভালো বিষয় মনে হলেও ইলেকশন বন্ড সম্বন্ধে গোটা ভারতবর্ষের কারোর কাছে কোনো তথ্য না থাকলেও একটা জায়গায় সেই তথ্যগুলো ছিল, তা হলো ভারতবর্ষের যারা রুলিং পার্টি সেই সরকারের কাছে ইলেকশন বন্ডের কে কোন মালিক, কত টাকা কোন কোম্পানি কাকে দিয়েছে সমস্ত ইনফরমেশন তাদের কাছে ছিল। 2023-এর রিপোর্টে দেখা যায় 2016 থেকে 21-এর মধ্যে কংগ্রেস 61%, বিজেপি 52%, টিএমসি 93% পয়সা ইলেকট্রাল বন্ডের মাধ্যমে তারা তাদের অ্যাকাউন্টে পেয়েছে। অতি স্বাভাবিকভাবেই একটি নিরীহ প্রশ্ন উঠে আসে, এই ইলেকশন বন্ডের মাধ্যমে কি তাহলে কালো টাকা ইলেকশন মার্কেট থেকে বেরিয়ে গেল? ধৈর্য ধরুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, সকল কিছুই আপনারা জানতে পারবেন। আমি ধীরে ধীরে খোলাসা করব। এই ইলেকশন বন্ড সরকার ইন্ট্রোডিউস করার পরে সরকারেরই কিছু সংস্থা থেকে এর বিরোধিতা এসেছিল, কারণ এটি একটি সম্পূর্ণ স্বচ্ছ পদ্ধতি নয় বলে ভারত সরকারের কিছু সংস্থা থেকে এর বিরোধিতা এসেছিল এবং তারা কিছু অল্টারনেটিভ আইডিয়াও দিয়েছিল এই পলিটিক্যাল ডোনেশনের ক্ষেত্রে। প্রথম বাধা যেখান থেকে আসে তা হলো ভারতবর্ষের ফিনান্স মিনিস্ট্রি থেকে, কিন্তু ফিনান্স মিনিস্ট্রির এই বাধা সরকার মানেনি। ডিপার্টমেন্ট অফ ইকোনমিক অ্যাফেয়ার্স সেক্রেটারি সুভাষ গর্গ তার বইতে লেখেন যে এই ইলেকশন বন্ডের যাবতীয় সুবিধা পৌঁছে যাবে বিজেপির কাছে, যেহেতু তারা সরকারে আছে। যদিও মজার বিষয় হলো তিনি শেষ পর্যন্ত এই ইলেকশন বন্ডের বিষয়টিকে মেনেও নেন। সরকারের অপর দুটি সংস্থা থেকেও এই ইলেকশন বন্ডের বিষয়ে বাধা আসে। নাম্বার 1 ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, অপরটি হলো আরবিআই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া থেকে। জানুয়ারি 2017 ইলেকশন বন্ড ইন্ট্রোডিউস হওয়ার পূর্বেই ভারতের ফিনান্স কমিশন রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়াকে একটি চিঠি লেখে। সেখানে এ বিষয়ে দুটি সমস্যাকে তুলে ধরা হয়। প্রথমটি বলা হয় মানি লন্ডারিং এর ক্ষেত্রে এই স্কিমটিকে ব্যবহার করা যেতে পারে। সাথে সাথে আরেকটা কথা বলা হয় কেওয়াইসির মাধ্যমে আমরা হয়তো জানতে পারবো যে কোন ব্যক্তি টাকা ডোনেট করেছেন, কিন্তু এই টাকার উৎস কোথা থেকে সেটা কিন্তু আমরা কখনোই জানতে পারবো না। আরবিআই বলেছিল অনেক কোম্পানি তার আইডেন্টিটি লুকাবে এবং বিভিন্ন নামে বেনামে কোম্পানি থেকে এই টাকাগুলো তারা ভারতের বিভিন্ন রাজনৈতিক দলকে ডোনেট করে যাবে। এসব নিয়ে 2017 সালের সেপ্টেম্বর মাসে আরবিআই একটি লেটার লেখে, সেখানে ইলেকশন বন্ড ইস্যু করতে বারণ করা হয় এবং সেখানে বলা হয় ইলেকশন বন্ড যদি ইস্যু করতে হয় তাহলে ইলেকশন বন্ড আমরা অর্থাৎ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ইস্যু করবে। আমরা তাহলে গোটা বিষয়টা নিয়ে খোঁজ খবর নিতে পারবো এই টাকা কোথা থেকে এলো এবং কিভাবে এলো এবং কারা দিল। কিন্তু দুর্ভাগ্যের বিষয় সরকার এটাকে মেনে নেয়নি। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এই বিষয়টির বিরোধিতা করে 26 মে 2017 ল মিনিস্ট্রিকে একটি চিঠি লেখে। সেখানে বলা হয় ইলেকট্রাল বন্ডের মাধ্যমে ট্রান্সপারেন্সি একদমই কিছু থাকবে না, জনগণের কাছে কোনো খবরই থাকবে না যে রাজনৈতিক দলগুলি কোথা থেকে তাদের টাকা সংগ্রহ করলো। এক্ষেত্রে এই চিঠিতে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া একটি শব্দ ব্যবহার করে, সেটা হলো যে এই ইলেকশন বন্ড ব্যবহার হলো ভারতবর্ষের নির্বাচনী ট্রান্সপারেন্সিতে একটি ব্যাকওয়ার্ড স্টেপ। অপোজিশন দলগুলিও কিন্তু এই পদ্ধতির বিরোধিতা করে। কিন্তু মজার বিষয় কি জানেন, এই অপোজিশন দলগুলি
এই ইলেকশন বন্ডের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা পরবর্তীতে তারা তাদের নিজেদের অ্যাকাউন্টে নিয়েছে। এবং এই বিষয়ে তারা যারা বিরোধিতা করেছিল সব থেকে বেশি, তাদের অ্যাকাউন্টে কত টাকা গেছে আমি এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো। শুধুমাত্র ভারতবর্ষের 3টে রাজনৈতিক দল যারা বলেছিল আমরা ইলেকশন বন্ডের বিরোধিতা করি এবং ইলেকশন বন্ড থেকে আগত একটি পয়সাও আমরা আমাদের পার্টিতে গ্রহণ করব না। এই 3টি দল হলো সিপিআই, সিপিআইএম এবং সিপিআইএমএল। এত বিরোধিতা, এত কন্ট্রোভার্সি থাকবার পরেও 2018 সালের 2 জানুয়ারি ভারতবর্ষে ইন্ট্রোডিউস করা হয় ইলেকশন বন্ড নামক এক পদ্ধতির বা এক স্কিমের। এবং এই ইলেকশন বন্ড ইন্ট্রোডিউস করার পরপরই কোনো রকম বিতর্ক ছাড়াই ভারতবর্ষের পার্লামেন্টে আর একটি আইন পাশ হয়ে যায়, যেটি নিয়ে পরবর্তী সময় সুযোগ পেলে আলোচনা করব। তা হলো ভারতের এই নির্বাচনী রাজনীতি বিদেশি ফান্ডিং নিয়ে। 2014 সালের দিল্লির কোর্ট ভারতবর্ষের দুটি প্রধান রাজনৈতিক দল কংগ্রেস এবং বিজেপিকে দোষী সাব্যস্ত করে। কোর্ট বলে 2004 থেকে 12 সালের মধ্যে এই দুটি রাজনৈতিক দল বিদেশি লন্ডন বেস কোম্পানি বেদান্তা রিসোর্সের কাছ থেকে টাকা দিয়েছে। বিজেপি গভর্নমেন্ট এই স্টেটমেন্টকে রেট্রোঅ্যাসপেক্টিভলি চেঞ্জ করে দেয় এবং লয়ের ডেটটা শুধুমাত্র বদলে দেয়। এই ডেটটা করে দেয় 1976 থেকে 2010, যাতে এর উপর কোনো আইন বলবৎ না হয়, কারণ ইন্ডিয়ান সাবসিডারিজ থাকলে সেই কোম্পানির উপর কোনো রকম ইনভেস্টিগেশন হবে না। ভারতবর্ষের ইলেকশন ফান্ডিং নিয়ে দুটি এনজিও কাজ করেছে এবং যারা এর বিরোধিতা করেছে। নাম্বার 1 অ্যাসোসিয়েশন ফর দ্য ডেমোক্রেটিক রিফর্ম এবং সেকেন্ড ওয়ান ইজ কমন কজ। এই দুটি এনজিও এবং সিপিআইএম একত্রে মিলে সুপ্রিম কোর্টে একটি ইলেকশন বন্ডের এগেইনস্টে কেস করে। ওনারা বলেন এই পদ্ধতিটি একটি নন ট্রান্সপারেন্সি এবং এই পদ্ধতির মাধ্যমে ভারতবর্ষের রাজনীতিতে আরো বেশি দুর্নীতি প্রবেশ করবে। এই বিষয়টি নিয়ে ভারতবর্ষের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ একটি দীর্ঘ শুনানির শেষে টেম্পোরারি অর্ডার পাস করেন। সেখানে তিনি অর্ডার দেন যে রাজনৈতিক দলগুলি চাইলেই তারা তাদের ডোনারদের নাম জনসমক্ষে প্রকাশ করতে পারে। তারপরেও এই শুনানি চলতে থাকে এবং বারবার বাদী পক্ষের কাছ থেকে ইলেকশন বন্ড বন্ধ করার দাবি করা হয়, কিন্তু প্রতিবারই সুপ্রিম কোর্ট সেটাকে রিজেক্ট করে দেয়। কিন্তু 2023 সালের 16 অক্টোবর এই মামলার একজন পিটিশনার আবার সুপ্রিম কোর্টে যান এবং আর্জেন্ট হিয়ারিং এর জন্য আবেদন করেন। তিনি বলেন যেহেতু ইলেকশন কাছে চলে আসছে, তাই আর্জেন্ট হিয়ারিং এর মাধ্যমে এই ইলেকশন বন্ড নিয়ে কোনো একটা নিষ্পত্তি করা খুব প্রয়োজন। এই সময় ভারতবর্ষের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় বলেন যেহেতু বিষয়টি খুব গুরুত্বপূর্ণ, তাই তিনি একটি 5 সদস্যের বেঞ্চ গঠন করেন এবং মামলাটিকে দ্রুত শুনানির জন্য ব্যবস্থা করেন। 31 অক্টোবর 2023 থেকে এ বিষয় নিয়ে পুনরায় শুনানি সুপ্রিম কোর্টে শুরু হয়। ফাইনালি 15 ফেব্রুয়ারি 2024 সালে সুপ্রিম কোর্ট একটি ডিসিশন পাস করে এবং সুপ্রিম কোর্ট সেখানে পরিষ্কারভাবেই বলে এই ইলেকশন বন্ডের বিষয়টি সম্পূর্ণ একটি অসাংবিধানিক ব্যাপার এবং এই বিষয়টি সংবিধানের রাইট টু ফ্রিডম এবং রাইট টু এক্সপ্রেশনের বিষয়টিকে সম্পূর্ণভাবে ভায়োলেট করে। তারা আরো বলেন প্রত্যেক জনগণের জানা উচিত ভারতের রাজনৈতিক দলগুলি কোথা থেকে তারা তাদের টাকা পেল, অর্থাৎ তাদের টাকার উৎস কি, যার মাধ্যমে তারা ঠিক করতে পারবে কোন রাজনৈতিক দলকে তাদের ভোট দেওয়া উচিত এবং কোন রাজনৈতিক দলকে ভোট দেওয়া উচিত নয়। সুপ্রিম কোর্ট স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াকে নির্দেশ দেয় 6 মার্চ 2024 সালের মধ্যে সমস্ত ডেটা ইলেকশন কমিশনকে দিয়ে দিতে হবে এবং ইলেকশন কমিশন তারা তাদের ওয়েবসাইটে পাবলিকের জন্য ভোটার ডেটাগুলিকে উন্মুক্ত করে দেবে। এখানে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া একটা প্ল্যান চালায়। কিরকম প্ল্যান? তারা সুপ্রিম কোর্টকে সঙ্গে সঙ্গে বলেন যে এত কম দিনের মধ্যে কোনোভাবেই ডেটা দেওয়া তাদের পক্ষে সম্ভব নয়, কিন্তু তাদের যদি 3 মাস সময় দেওয়া হয় তাহলে তারা সম্পূর্ণ ডেটা ইলেকশন কমিশনের কাছে পৌঁছে দিতে সামর্থ্য হবে। কিন্তু সুপ্রিম কোর্ট SBI এর এই চালাকি বুঝতে পেরে তারা স্টেট ব্যাংককে মাত্র 6 দিনের সময় দেয়। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া যেটা চাইছিল তা হলো 3 মাস পরে এই ডেটাগুলি যদি ইলেকশন কমিশনকে দিত তাহলে ভারতবর্ষের ইলেকশন যেহেতু আর আগত 2 মাসের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে, সেহেতু এই ডেটা পাবলিকেশনের পরে যে ধরনের ইম্প্যাক্ট সাধারণ জনগণের মধ্যে পড়বে তার ইম্প্যাক্ট যেন কোনো রকম ভাবে ভোটের উপর না পড়তে পারে। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এই ব্যাপারটিকে নিশ্চিত করতে চাইছিল, কিন্তু সুপ্রিম কোর্ট গোটা ব্যাপারটিতে জল ঢেলে দেয় এবং তারা বলে মাত্র 6 দিনের মধ্যে এই সমস্ত ডেটা পাবলিশ করতে হবে। এরপরেও সুপ্রিম কোর্ট
তারা তাদের বুদ্ধি চালায়। তারা যে দুটো ডেটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে প্রদান করেছিল, তার একটি ডেটা হলো কত টাকা ডোনাররা তারা প্রদান করেছে পলিটিক্যাল দলগুলিকে এবং কোন কোন পলিটিক্যাল দল কত টাকা পেয়েছে, শুধুমাত্র এই দুটো ডকুমেন্ট ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে দেওয়া হয়েছিল। 14 মার্চ ইলেকশন কমিশন দুটো ডকুমেন্ট আপলোড করে তাদের ওয়েবসাইটে এবং এই দুটো ডকুমেন্টের একটিতে ছিল যারা ডোনার কত টাকা তারা প্রদান করেছে এবং অপর যে লিস্টটি তারা দিয়েছিল সেখানটায় লেখা ছিল রাজনৈতিক দলগুলোর নাম এবং তারা কত টাকা পেয়েছে। কিন্তু এখানে দুটি সমস্যা ছিল। ফার্স্ট, প্রথম সমস্যা ছিল যেহেতু এটি লঞ্চ হয়েছিল 2018 সালে, কিন্তু ডেটা দেওয়া ছিল 12 এপ্রিল 2019 থেকে 15 ফেব্রুয়ারি 2024 পর্যন্ত। 18-19 এর ডেটা মিসিং। দ্বিতীয়ত, এই দুটো ডেটা ম্যাচ করবার কোনো কি ছিল না। এই চাবিটি হলো ইউএএন, যার ফুল ফর্ম হচ্ছে ইউনিক আলফানিউমেরিক নাম্বার। স্বাভাবিকভাবেই সুপ্রিম কোর্ট বলে এই ইউএএন শেয়ার করো যাতে দুটি ডেটাকে ম্যাচ করা যায়। এখানে আরেকটি ইনফোপূর্ণ তথ্য দিয়ে দিই। যখন ইলেকশন বন্ড ইন্ট্রোডিউস হয়েছিল তখন অরুণ জেটলি সাহেব বলেছিলেন যে এই বন্ডগুলির মধ্যে কোনো সিম্বল বা কোনো আইডেন্টিফিকেশন মার্ক নেই যার মাধ্যমে এটিকে ম্যাচ করা যাবে কোনো পলিটিক্যাল দলের সাথে কোনো ডোনারে। কিন্তু আসল তথ্য হলো এই গোটা তথ্যটি ভুল ছিল। এই বিষয়টিকে জানবার জন্য প্রথম 2018 সালে সাংবাদিক পুনম আগরওয়াল একটি ইনভেস্টিগেশন করেন। সেখানে তিনি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার কাছ থেকে দুটি ইলেকশন বন্ড কেনেন এবং এই বন্ড দুটি কেনবার পরে সেই দুটিকে দিল্লির একটি ফরেন্সিক ল্যাবে পাঠান এবং সেখান থেকে যে তথ্য উঠে আসে তা হলো ভয়ঙ্কর। দেখা যায় এই ইলেকশন বন্ডগুলির উপর আল্ট্রাভায়োলেট রশ্মি ফেললে দেখা যায় আলফানিউমেরিক কোড আছে এবং তখন তিনি দাবি করেন যে এই কোডের মাধ্যমেই ডোনার এবং পলিটিক্যাল পার্টিকে কানেক্ট করা যেতে পারে। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার কাছে পুনম আগরওয়াল এ বিষয়ে জানতে চাইলে স্টেট ব্যাংক একটি গা ছাড়া রিপ্লাই করে। সেখানে বলা হয় যে এটি একটি শুধুমাত্র সিকিউরিটি ফিচার, অতএব এটা নিয়ে এত আলাদা করে ভাববার কোনো বিষয় নয়। এটা দিয়ে কোনোভাবেই পলিটিক্যাল দল এবং ডোনারদের ম্যাচ করানো কখনো সম্ভব হবে না। কিন্তু তা সম্ভব হলো যখন সুপ্রিম কোর্ট এসবিআই এর চেয়ারপারসনকে ওয়ার্নিং দিল, তখন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া মুহূর্তেই ডোনার এবং পলিটিক্যাল পার্টিকে ম্যাচ করিয়ে দেয়। সাথে সাথে সুপ্রিম কোর্ট ব্যাংকের কাছে 2018 এবং 2019 সালের ডেটাও চাইলো। এখন ভারতবর্ষের ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে দুটো ডেটাই আছে, 2018 এবং 19 এর ডেটাও আছে এবং 19 থেকে 2024 সাল পর্যন্ত এই মার্জ করা ডেটাও আছে। আপনি চাইলে গিয়ে ইলেকশন কমিশনের ওয়েবসাইটে দেখে আসতে পারেন। কিন্তু এখানে আবার একটা জিনিস করলো, 2018 থেকে 19 সাল পর্যন্ত কোন কোম্পানি কাকে কত টাকা দিল সেটা কিন্তু এসবিআই প্রকাশ করলো না। 2018-19 সালের যে কমপ্লিট ডেটা নেই তার কারণ হচ্ছে যে ভারতবর্ষের কিছু রাজনৈতিক দল আগ বাড়িয়ে এসে তারা বলেছিল তারা 2018 থেকে 19 সাল পর্যন্ত যা যা তাদের ডোনেশন এসছে যে তাদের ওয়েবসাইটে বা তারা জনসমক্ষে প্রকাশ করবে। কিন্তু এটা নিয়ে ভারতবর্ষের তিনটি বড় দল, দুটি জাতীয় দল এবং একটি রিজিওনাল দল এ বিষয়ে বিরোধিতা করেন। তারা হলো ভারতের জাতীয় কংগ্রেস, ভারতীয় জনতা পার্টি এবং আমাদের পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস। বলে যে তারা তাদের কোনো ডেটা পাবলিশ করবে না। সাথে সাথে কিছু দল আবার তারা তাদের ডোনারদের নাম পাবলিশ করে দেয়, যেমন ডিএমকে বলে তারা সব থেকে বেশি ফান্ডিং পেয়েছে স্যান্ডিয়াগো মার্টিনের কোম্পানি থেকে। আপ বলে দেয় বাজাজ থেকে তারা সব থেকে বেশি ফান্ডিং পেয়েছে, জেডিএস সব থেকে বেশি পয়সা পেয়েছে ইনফোসিস থেকে। এসবিআই এর দেওয়া তথ্য অনুসারে এপ্রিল 2019 থেকে ফেব্রুয়ারি 2024 সাল পর্যন্ত এসবিআই 22,217টি ইলেকশন বন্ড ইস্যু করেছে। তার মধ্যে পলিটিক্যাল পার্টি দ্বারা রিডিমড হয়েছে 22,030টি এবং 187টি বন্ড কোন পলিটিক্যাল পার্টি দ্বারা রিডিমড হয়নি। সেগুলোকে প্রধানমন্ত্রী রিলিফ ফান্ডে পাঠিয়ে দেওয়া হয়েছে। 2019 থেকে 2024 সাল পর্যন্ত 12,000 কোটি টাকা ভারতবর্ষের পলিটিক্যাল দলগুলি গ্রহণ করেছে। 2018 ডেটা যদি এর সাথে যুক্ত করি তাহলে সে অঙ্ক গিয়ে দাঁড়ায় 16,000 কোটি টাকা। এই 16,000 কোটি টাকার সব থেকে বেশি পেয়েছে বিজেপি, কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস। বিজেপি 8,500 কোটি টাকা, কংগ্রেস 1,950 কোটি টাকা এবং তৃণমূল কংগ্রেস 1,707 কোটি টাকা। সুপ্রিম কোর্টের নির্দেশে এসবিআই যে মার্জ করা ডেটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে দিয়েছে, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া সেই ডেটাগুলিকে পাবলিক করেছে। তার থেকে আমরা কি কি ইনফরমেশন পেতে পারি। এবার আসা যাক টাকার অঙ্কে এবং কোন পার্টি কোন টাকা পেল এবং কোন পার্টিকে কোন ব্যক্তি কত টাকা প্রদান করলো। এবারে 2024-এ সব থেকে ইলেকশন বন্ডের মাধ্যমে বেশি টাকা প্রদান করেছে স্যান্ডিয়াগো মার্টিন। 2019 থেকে 24-এর মধ্যে তারা 1300 কোটি টাকা ডোনেট করেছে। উনি কার্যত কোনো ভারতবর্ষের কোনো রাজনৈতিক দলকেই অখুশি করেন। 542 কোটি দিয়েছেন তৃণমূল কংগ্রেসকে, ডিএমকে কে দিয়েছেন 503 কোটি, ওয়াইএসআর কংগ্রেসকে দিয়েছেন 154 কোটি, বিজেপি কে দিয়েছে 100 কোটি,
এবং 50 কোটি টাকা বিভিন্ন রিজিওনাল দলকে ভাগ করে দিয়েছে। মেঘা ইঞ্জিনিয়ারিং ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড, এই কোম্পানির মালিক 60% ডোনেট করেছে বিজেপিকে 584 কোটি টাকা, 195 কোটি টাকা বিআরএস কে, 85 কোটি টাকা ডিএমকে কে। এই ডিএমকে কেই আবার 105 কোটি টাকা দিয়েছিল 2018-19 বর্ষে। এই কোম্পানির আবার অপর একটি শাখা 110 কোটি টাকা দিয়েছিল কংগ্রেসকে এবং 80 কোটি টাকা দিয়েছিল বিজেপি। আপনারা সত্যি অবাক হচ্ছেন যে রিলায়েন্সের নাম না দেখে। আপনারা ভাবছেন এত কিছু আলোচনা করা হলো, এত কোম্পানির নাম বলা হলো, এত টাকার কথা বলা হলো, কিন্তু রিলায়েন্সের নাম নেই। এই রিলায়েন্সের নাম আসে কুইক সাপ্লাই চেইন নামে একটি কোম্পানির আড়ালে, যার ডিরেক্টর হলেন তাপস মিশ্রা, যিনি রিলায়েন্স কোম্পানির অপর একটি সংস্থার ডিরেক্টর। এই কোম্পানিটি ভারতবর্ষে ইলেকশন বন্ড কেনায় তৃতীয় স্থান দখল করেছে। এই কোম্পানির টোটাল ডোনেশন 400 কোটি টাকা, 375 কোটি দিয়েছে বিজেপিকে এবং 25 কোটি দিয়েছে শিবসেনাকে। এখানে মজার বিষয় হলো অনেকগুলি কোম্পানি এত পরিমাণ টাকা ডোনেট করেছে যা তার লভ্যাংশের থেকেও অনেক অনেক পরিমাণ বেশি, যার একমাত্র জ্বলন্ত উদাহরণ হলো স্যান্ডিয়াগো মার্টিনের কোম্পানি। এই কোম্পানি 2018-19 বর্ষে লভ্যাংশ ছিল 215 কোটি টাকা, কিন্তু তারা ডোনেট করেছে এই ইয়ারেই 1300 কোটি টাকার মতো। কুইক সাপ্লাই চেনের নেট প্রফিট 109 কোটি টাকা, কিন্তু তারা দান করেছে 410 কোটি টাকা। মাদারলাল লিমিটেডের প্রফিট মাত্র 10 কোটি টাকা, কিন্তু দান করেছে 185 কোটি টাকা। তাহলে এবার আপনারাই হিসেব করুন এত টাকা কোম্পানিগুলোর কাছে কোথা থেকে এলো। এগুলো কি ব্ল্যাক মানি? আপনারাই ঠিক করুন এবং কমেন্ট করে আমাকে জানান। আপনারা যদি কোনো বিষয়ে আপনারা জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে আমায় জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের সামনে সে বিষয়ে বিস্তারিত তথ্য গবেষণার মাধ্যমে তুলে ধরার। ধন্যবাদ সকলকে।